দেখো, একটা জিনিস সবচেয়ে আমরা দেখতে পাই প্রতিনিয়ত হচ্ছে জন্মগত ত্রুটি, এবং জন্মের সময় যে অনেক সময় ত্রুটি আসে, এবং এই ত্রুটি, সেই ত্রুটিগুলো কেন এবং কি কারণে আসে, এবং যদি এরকম ত্রুটি আসে সেক্ষেত্রে মা বাবা অনেকে আতঙ্কিত হয়ে যায়, এবং তারা সেক্ষেত্রে কি করবে, সেই জায়গায় কোন জায়গায় তার প্রিপারেশন কি নিতে পারে, বা সেটা কোনো কিউরেবল কিছু কিনা, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলে, এটাও সাধারণ মানুষের কাছে সমগ্র ধারণা নেই তার। ধন্যবাদ কোশ্চেনটার জন্য। প্রথম কথা, জন্মগত ত্রুটি সত্যি কথা বলতে সমস্ত ক্ষেত্রে সবকিছু জানা যায় না, এটা একটা প্রথম, এখনো বিজ্ঞান সেই অবস্থায় পৌঁছায়নি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ধরতে পেরেছি, এবং আমরা গর্ভাবস্থায় বা গর্ভাবস্থার আগেও আমরা কিন্তু এই জন্মগত ত্রুটি সম্বন্ধে ওয়াকেবল হতে পারি। প্রথম কথা, প্রেগন্যান্সি নেওয়ার আগে আমাদের এখানের সমস্ত রকম শিক্ষিত মায়েদের সম্মান দিয়েই বলছি যে আমাদের কেন জানি না প্রেগন্যান্সিটাকে সবাই একটু আনপ্ল্যান্ড ওয়েতে নিয়ে আসে। প্রেগন্যান্সি শুড বি প্ল্যান করে প্রেগন্যান্সি আনা উচিত। কীরকম প্ল্যান? প্রথম কথা হচ্ছে, প্রেগন্যান্সিতে জন্মগত ত্রুটির জন্য দেখা গেছে শুধুমাত্র একটা সাধারণ ভিটামিন ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি বেশিরভাগ জন্মগত ত্রুটির কারণ। তাহলে একটা ফলিক অ্যাসিড, যেটা খুব সাধারণ, আমাদের এখানে বোধহয় 50 পয়সা দাম, সেই ফলিক অ্যাসিড যদি জন্ম নেওয়ার মানে একটা প্ল্যান করার 3 মাস আগে থেকে, মিনিমাম খুব বেশি হলে 2 মাস আগে থেকেও আপনি খেতে পারেন, যদি খায় মায়েরা, তাহলেই কিন্তু মেজরিটি অফ দি কনজেনিটাল অ্যানোমালি, নিউরাল টিউব ডিফেক্টস বলি আমরা যেগুলো, সেগুলোকে থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে একটা হচ্ছে আমাদের নিজস্ব জ্ঞানের অভাব, যে একটা প্রেগনেন্সি নেওয়ার আগে মায়েদের, আমাদের যেটা ডাক্তারি পরিভাষায় কথা বলা আছে, প্রেগনেন্সি শুড কাম অন ফলিক অ্যাসিড, তার মানে ফলিক অ্যাসিড খেতে খেতে, অ্যান্ড অন ইউথাইরয়েড, মানে থাইরয়েডটা যেন ঠিক থাকে, অ্যান্ড অন ইউগ্লাইসেমিক কন্ডিশন। ইউগ্লাইসেমিক মানে সুগারটা যেন ঠিক থাকে। তাহলে একটা প্রেগনেন্সি নেওয়ার আগে ফলিক অ্যাসিড খাবে মায়েরা, সুগারটা করে নেবে, আর একটা থাইরয়েড করে নেবে। এইগুলো নর্মাল অবস্থায় যদি প্রেগনেন্সি নেয়, বেশিরভাগ ক্ষেত্রে সেই প্রেগনেন্সি ভালো আসবে। এইটা হচ্ছে এইটাই হচ্ছে পরবর্তী চিন্তা। তাহলে একটা হচ্ছে প্রিভেনশন, নাম্বার 1 গেল আমাদের। দ্বিতীয়ত হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, জন্মগত ত্রুটি বেশিরভাগ সময় বোঝার জন্যে আমাদের কিছু টেস্ট করতে হয়, তাছাড়া তো সম্ভব নয় বোঝা বাইরে থেকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে জন্মগত ত্রুটি হলে আর্লি ট্রাইমাস্টার মিসক্যারেজ বা অ্যাবর্শন হয়ে যায়। সেটা একদিকে মন্দের ভালো, যে খারাপ বেবি ভগবান বা প্রকৃতি বা নেচার নিজে থেকেই সেটা নষ্ট করিয়ে দিচ্ছে। তখন আমরা জানি চার্লস ডারউইনের থিওরি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যদি ফিটেস্ট না হয়, সে সার্ভাইভ করবে না। তো সেটা একটা ব্যাপার। আমাদের অবস্টেট্রিক্সেও একটা পিরিয়ড আছে, যে পিরিয়ডে আমরা বলি কোনো কিছু খারাপ, যেমন আপনাদের মনে আছে কোনো খারাপ খাবার খাবো কিনা, ফল খাবো কিনা, বা এক্সরে হয়েছে আমার, বা এই কদিন আগেই একজন এসছেন, সে সিটি স্ক্যান করেছে নিজের পেটের একটা গন্ডগোলের জন্য, তার মধ্যে প্রেগনেন্সি। তো এই রেগুলো ক্ষতি করে কিনা? হ্যাঁ, এই রেগুলো যদি যখন ভ্রূণ অবস্থায় থাকে তাদের কিন্তু ক্ষতি করতে পারে। তাহলে আমাদেরকে সব সময়, যারা আমরা ডাক্তাররাও আছি, যে কোনো মেয়ে, ইয়াং মেয়ে, বিবাহিত মেয়ে যদি আসে, তাদেরকে এই সব টেস্ট করার আগে কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে যে মেনস্ট্রুয়েশনটা তাদের ঠিক মতো চলছে কিনা, প্রেগনেন্সির কোনো চান্স আছে কিনা। এবার আপনি যেটা বললেন যে কি করে ধরব, ধরার আর কোনো উপায় নেই আপনার হাতে কিছু টেস্ট ছাড়া। প্রথম কথা হচ্ছে কাদের কাদের আমরা এই টেস্টগুলো করব। এই টেস্টগুলো একটু কস্টলি। তো প্রথমত, যদি কোনো বাড়িতে কোনো জন্মগত ত্রুটির বাচ্চা আগে হয়ে থাকে ফ্যামিলিতে, তাহলে কিন্তু আমাদের এই বিশেষ টেস্টগুলো করতেই হবে। যদি কোনো মায়ের ডায়াবেটিস থাকে বা সেই ফ্যামিলিতে ডায়াবেটিস থাকলে জন্মগত ত্রুটিরা 3 গুণ বেড়ে যাবে যদি কন্ট্রোল না থাকে। কন্ট্রোল হলে কিচ্ছু হয় না, নর্মাল। সেক্ষেত্রে আমরা হিস্ট্রি নিতে হবে তাহলে, যে সেই ফ্যামিলিতে কোনো জন্মগত ত্রুটির বাচ্চা হয়েছে কিনা, বা পেটের মধ্যে
না জানা অবস্থায় আননোন কোনো আইইউএফডি মানে পেটের মধ্যে কোনো বাচ্চা মারা গেছে কিনা কারো, এগুলো হচ্ছে হাই রিস্ক। 2 নম্বর হচ্ছে মায়ের বয়সটা একটু বেশি, এটা একটা বিরাট বড় কারণ জন্মগত ত্রুটি। তো এই সব ক্ষেত্র, এবং এখন যেটা হয়েছে আইভিএফ বেবি, এদের কিন্তু জন্মগত ত্রুটির সম্ভাবনা বাড়ে। জন্মগত ত্রুটির সম্ভাবনা বাড়ে আরও যদি একাধিক বাচ্চা একসাথে থাকে, মানে টুইন প্রেগন্যান্সিতে, সেগুলো আমাদের কিন্তু হাই রিস্কের মধ্যে ফেলতে হবে। তাহলে এই ধরনের হিস্ট্রি থাকলে তাদেরকে কিন্তু আমরা কিছু কিছু বিশেষ টেস্ট প্রথম অবস্থাতেই করতে পারি। কিন্তু এখন আমরা বলি যে কোনো মায়ের, ধরুন কারো কোনো কিছু নেই, মা ইয়াং, মায়ের কোনো সুগার প্রেশার কিছু নেই, বাবার কিছু নেই, কোনো বাড়িতে কোনো রকম কোনো গণ্ডগোল নেই, সে অবস্থায় প্রেগনেন্সি হলেও ন্যাচারাল বা নেচারের যে ইনসিডেন্স আছে সেটা অ্যারাউন্ড 2% অফ কনজেনিটাল অ্যানোমালি হতে পারে। তাহলে তাদেরও আমরা করতে হবে, তাদেরকেও বাদ দিলে হবে না। সেক্ষেত্রে আমরা প্রথম যে টেস্টগুলো করি, প্রথমত সুগার, থাইরয়েড, এগুলো তো আমরা মায়ের করেই নিই জন্মের সাথে, মানে প্রেগনেন্সির সাথে সাথে। দ্বিতীয়ত হচ্ছে 10 to 13 উইকসের মধ্যে, 10 থেকে 13 উইকসের মধ্যে খুব ভালো একটা টেস্ট পাওয়া যায়, টেস্ট আছে এখন আমাদের, সেটার নাম হচ্ছে ডুয়াল মার্কার এবং নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি টেস্ট। এনটি টেস্ট একটা সোনোগ্রাফিক্যাল টেস্ট, যেটা হচ্ছে ঘাড়ের যে পর্দা তার একটা থিকনেস মাপা হয়। জন্মগত ত্রুটির জন্য এই থিকনেস বেড়ে যায় কিছু কিছু, তার মধ্যে খুব কমন যেটা আমাদের জন্মগত ত্রুটি, ডাউন সিনড্রোম বা ট্রান্সলোকেশন অ্যাট 21 ক্রোমোজোম। 18 ক্রোমোজোম 18-এ আছে এডওয়ার্ড, 13-এ আছে পাটাও। তো এইগুলো কিন্তু আমাদের এই টেস্ট থেকে ধরা যায় খুব, এবং ধরা যায় মানে কি 94% চান্স এটাকে কিন্তু ধরা, মানে খুব হাই চান্স। এই যে রিস্ক আমরা আছে যাদের দেখে নিয়ে যদি স্ক্রিন করি, তাদের যে সন্দেহটা হলো, এরপরে কনফার্ম করতে গেলে আমাদের এনআইপিটি বা একটা বিশেষ টেস্ট, মায়ের রক্ত থেকে বাচ্চার ডিএনএ টেস্ট করা যায় এখন। মায়ের রক্ত থেকে, ভাবুন আমরা কিন্তু বাচ্চার যা প্রেগনেন্সির কোনো ডিস্টার্ব করছি না, মার রক্ত থেকেই আমরা কিন্তু বাচ্চার ডিএনএ টেস্ট করতে পারছি। এনআইপিটি বলি আমরা, কেন নন ইনভেসিভ প্রিনেটাল টেস্ট। এটার চান্স হচ্ছে 99.9% অলমোস্ট। আমরা সব রকম এই যে কনজেনিটাল অ্যানোমালিগুলোর কথা বললাম এগুলো ধরতে পারি। একদম কনফার্মেটরি যদি বলেন, সেক্ষেত্রে পেটের মধ্যে থেকে জল মানে অ্যামনিওসেন্টেসিস করে এটাকে, সেই জলটা থেকে আবার ক্রোমোজোমাল স্টাডি করলে 100% আমরা ধরতে পারি। তো এখন আমাদের বিজ্ঞানের প্রযুক্তির দৌলতে আমরা কিন্তু বেশিরভাগ অ্যানোমালি ধরতে পারি। 12 সপ্তাহে আমরা শুধুমাত্র যে এই ক্রোমোজোমাল অ্যানোমালি ধরতে পারি তা না, সিস্টিক হাইগ্রোমা বলে একটা রোগ আছে সেটা ধরতে পারি। আমরা ধরতে পারি স্কেলিটাল অ্যাবনর্মালিটি, যেমন মাথা, ব্রেন, অনেকের দেখেছেন স্কাল তৈরি হয় না, ওই ফলিক অ্যাসিড না খেলে, ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির জন্যই হয়। সেই স্কাল যাদের তৈরি হয় না, আমরা সেই সব বাচ্চাদের কিন্তু 12 উইক্সে ধরতে পারি। বা মেজর আমাদের যে স্পাইনাল অ্যাবনর্মালিটি বা লিমস অ্যাবনর্মালিটি, সেটা কিন্তু 12 উইক্স থেকেই ধরা সম্ভব। সেটা সব থেকে ভালো বোঝা যায় 20 উইক্সে, যখন আমরা বলি অ্যানোমালি স্ক্যান, মানে একটা ইউএসজি করে পুরো অ্যানাটমি অফ দি বেবি পুরোটা দেখা হয়। যাদের কার্ডিয়াক প্রবলেম থাকতে পারে, যেমন টুইন বললাম, যেমন আইভিএফ প্রেগনেন্সি বললাম, যেমন আগে যাদের বাচ্চা হঠাৎ করে মারা গেছে পেটের মধ্যে কোনো কারণ ছাড়া, বা কোনো কনজেনিটাল অ্যানোমালি ছিল, বা যে মায়েদের ডায়াবেটিস আমরা কন্ট্রোল রাখতে পারিনি সেই অবস্থায় প্রেগনেন্সি এসছে, তাদের কিন্তু আমরা 24 সপ্তাহে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করি। ফিটাল ইকোকার্ডিওগ্রাফিতে মেজরিটি অফ দি বাচ্চার হার্টের অসুবিধা কিন্তু দেখা যায়। এর সাথে সাথে অনেকে শুনেছেন অ্যাবডোমিনাল ওয়ালটা তৈরি হয়নি, লিভার টিভারগুলো বাইরে চলে এসছে, সেগুলো কিন্তু গ্যাস্ট্রোস্কাইসিস, সেগুলোও কিন্তু আমরা ধরতে পারি ইউএসজি করে। সো মেজরিটি অফ দিস অ্যানোমালি এখন কিন্তু আমাদের ধরা সম্ভব। স্পেশালি কারো কারো ব্রেনটা বড় হয়ে গেছে, ব্রেনের মধ্যে ভেন্ট্রিকলগুলো বড় হয়ে গেছে, জল হয়ে গেছে, আপনি জানেন হাইড্রোসেফালাস বলা হয়, সেগুলো ধরা যায়। কিডনির অসুবিধা, সেগুলো সব ধরা যায়। তো এই কনজেনিটাল অ্যানোমালি ধরতে গেলে তাহলে আমাদের প্রথম থেকে একটা ডিটেল হিস্ট্রি নিলাম আমরা, যে কাদের আমরা একটু রিস্ক দেখছি, বয়স শুদ্ধ, তার সাথে সাথে আমরা এই রেগুলার যে আমাদের যে সিস্টেমিক ওয়েতে যে টেস্টগুলো আছে, যেগুলো করলে কিন্তু অলমোস্ট অল কেসেস, আমি বলবো না সব ক্ষেত্রে, কিন্তু অলমোস্ট অল কনজেনিটাল অ্যানোমালিস ক্যান বি ডায়াগনোজড আর্লি। এটা কিন্তু আমরা এখন জোর দিয়ে বলতে পারি।
সেই জন্যে আলট্রাসোনোগ্রাফি আমাদের এই অবস্টেট্রিক যে ম্যানেজমেন্টটাকে কিন্তু একটা রেভলিউশনাইজ করে দিয়েছে। মায়েদের এটা খুব কোশ্চেন থাকে, যেটা হচ্ছে এতবার আলট্রাসোনোগ্রাফি হচ্ছে, তাতে কোনো অসুবিধা হবে না তো? আলট্রাসোনোগ্রাফি কিন্তু কোনো রে নয়, এক্স রে নয়। আলট্রাসোনোগ্রাফি হচ্ছে সোনো মিনস সাউন্ড, মানে একটা সাউন্ড ওয়েভ দিয়ে ছবি। সেই সাউন্ড ওয়েভটা কি, আমরা যেটা শুনতে পাই না, আলট্রা আমাদের থেকে ফ্রিকোয়েন্সি বেশি, বাদুড় কুকুর আমাদের থেকে অন্য শব্দ তারা শুনতে পায়, তো তারা এই সোনোগ্রাফির একটা ছবি। আর শব্দ ব্রহ্ম, শব্দ কখনো খারাপ করতে পারে না। সেই জন্যে আলট্রাসোনোগ্রাফি যতবারই করবেন আপনি, কোনো অসুবিধা নেই। অবস্টেট্রিক্স উইদাউট আলট্রাসোনোগ্রাফি এখন করা উচিতই নয়। কেননা পেটের মধ্যে বাচ্চাটা কেমন আছে, কিভাবে আছে, জল কেমন আছে, ঠিক মতো হার্টবিট আছে কিনা, তার কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, তার ফুলটা ঠিক মতো গঠন হচ্ছে কিনা, তার ওজন কত, যতটা বড় হওয়া কথা বড় কিনা, এই সব কিছু কী করে বুঝবেন আপনি? হাতে কিন্তু এগুলো বোঝা যায় না। হাতে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এইগুলো ধরার পরিমাণ খুব কম এবং ভুল ডায়াগনোসিস করা হয়। সেই জন্যে অলওয়েজ টেক দ্য হেল্প অফ সোনোগ্রাফি এবং অন্য যে টেস্টগুলোর কথা আমরা বললাম। প্রথমত হচ্ছে ডুয়েল মার্কার, ট্রিপল মার্কার, কোয়াড্রুপল মার্কার যাদের দরকার, এনআইপিটি, অ্যানোমালি স্ক্যান, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি এবং পরবর্তীতে গ্রোথ স্ক্যান বা কালার ডপলার, যে বাচ্চাটা কেমন আছে, কীরকম আছে, এইগুলোর হেল্প নিলে আমরা কিন্তু এগুলো থেকে অনেক মুক্তি পেতে পারি। কিন্তু এখানে ছোট্ট একটা কোশ্চেন আছে, সেটা হলো এই যে বিভিন্ন ধরনের যে টেস্ট ধরে তার ডিটেক্ট করা হচ্ছে এবং ডিটেক্টটা হচ্ছে প্রপারলি ভাবে এটা ডিটেক্ট করে বা ডায়াগনোসিস বলতে পারে, সেটা করা সম্ভব হচ্ছে। এটা যখন মানে প্রি ডেলিভারি অবস্থায় বা পোস্ট ডেলিভারি, এটা ট্রিটমেন্টটা কোন সময়টায় করা যায় এবং কিভাবে করা ট্রিটমেন্টটা? আচ্ছা, এইটা ট্রিটমেন্ট যদি বলেন যে জন্মগত ত্রুটিগুলো ধরে আমরা কি করতে পারি, এইটাই আপনার কোশ্চেন, যে জন্মগত ত্রুটি ধরলাম কিন্তু কি করতে পারি। প্রথমত হচ্ছে যে ত্রুটিগুলোর কথা আমরা বললাম, এর সাথে সাথে আরও অনেক কিছু আছে, যেমন থ্যালাসেমিয়া, কোরিয়ান ভিলাস স্যাম্পলিং বলে আমরা থ্যালাসেমিয়াও ধরতে পারি। তো একটা দুটো মা ক্যারিয়ার আছে বা মা বাবা ক্যারিয়ার বা একজনের থ্যালাসেমিয়া আছে, সেক্ষেত্রে বাচ্চার থ্যালাসেমিয়া আছে কিনা দেখতে হবে। থ্যালাসেমিয়া মেজরের একটা বাচ্চা জন্মানো একটা সংসারের পক্ষে কতটা বার্ডেন, আপনি তো চারিদিকে দেখতেই পাচ্ছেন। তাকে প্রত্যেক সপ্তাহে বা সপ্তাহে 2 থেকে 3 বার রক্ত দিতে হবে। তা সত্ত্বেও মেজরের হলে সেই বাচ্চা খুব বেশি হলে 20-22 বছরের বেশি বাঁচবে না। তো এই যে জিনিসগুলো, এইগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি, তার মানে সেই প্রেগনেন্সিটাকে টার্মিনেট করতে পারি। ডাউন সিনড্রোম যেটা বললাম, এই জন্মগত ত্রুটি, এটা কিন্তু আমরা সারাতে পারবো না। এগুলোকে কিন্তু তখন আমরা বলবো যে দেখুন, আপনি চিন্তা করুন এই বাচ্চাটাকে নেবেন কিনা, নাম্বার 1। তাহলে কি একটা পারিবারিক বার্ডেন, যে বাচ্চা কম হয় অনেকটা লাভ। ও জন্মানোর পরে তো আপনি তাকে আর কিছু করতে পারবেন না, সে তো মানুষ, তখন তার রাইট হয়ে যাবে। আমরাও তাকে কখনোই কোনো কিছু বলতে পারবো না। সে জন্মানোর অনেক আগে, যখনও সে তার, আমি বলবো যে একটা মানুষ হিসাবে সে, তাকে আমরা ধরছি না, সেই সময় এইসব ব্যবস্থা করা যায়। কিন্তু এটা নয়, আপনি যে কোশ্চেনটা করেছেন যে কার্ডিয়াক কোনো প্রবলেম হয়েছে, মাথার মধ্যে ব্রেনের অসুবিধা, এখন জানেন তো, এখন গর্ভাবস্থায় অনেক অপারেশন করা যায়। যেমন ডায়াফ্রামেটিক হার্নিয়া বলে একটা জিনিস ছিল, যে ডায়াফ্রামটা তৈরি হয়নি পুরোপুরি, সেই অপারেশনটা কিন্তু মায়ের গর্ভাবস্থাতেই করা যায়। পায়ের কিছু কিছু প্রবলেম, বাচ্চার পায়ে প্রবলেম বা কোনো জেনেটিক অসুবিধা, সেগুলো কিন্তু এখন মায়ের গর্ভাবস্থায় চিকিৎসা করা যায়। টুইন প্রেগনেন্সি, যমজ বাচ্চা, তাদের একটার সাথে একটার ব্লাড কানেকশন হয়ে গেছে, তাতে করে একটা বেবি আর একটা বেবির থেকে বেশি রিস্ক হয়ে যাচ্ছে, বা দুটো বেবি রিস্কে চলে যাচ্ছে। সেসব ক্ষেত্রে কিন্তু লেজার থেরাপি করা যায় পেটের মধ্যে যখন গর্ভাবস্থা হয়েছে। তো এই যে অ্যাডভেন্টগুলো, যে জন্মানোর আগেই কিন্তু আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট নিতে পারছি। যেমন কিডনিতে এমন একটা হাইড্রোনেফ্রোসিস হলো, যে কিডনিটা যতদিন ছাড়বো আমরা, ততদিন কিন্তু সে কিডনিটা নষ্ট করতে থাকবে। তাহলে যত তাড়াতাড়ি চিকিৎসা করবো, কিডনিটা তত তাড়াতাড়ি ভালো রাখা সম্ভব। ব্রেনের ক্ষেত্রেও তাই, হাইড্রোসেফালাস হয়েছে, জল জমতে জমতে ব্রেনটাকেই ছোট বা নষ্ট করে দিচ্ছে। সেই নষ্ট করার আগের অবস্থায় যদি আমরা চিকিৎসা করতে পারি, এটা হচ্ছে একটা বিরাট বড় অপরচুনিটি। হ্যাঁ, যদি বলেন যে সবার ক্ষেত্রে এসছে কিনা এইগুলো, না, এখন বিশেষ বিশেষ সেন্টারে এগুলো করা হচ্ছে, কিন্তু হচ্ছে, শুরু হয়ে গেছে।
আজকে এইমস দিল্লিতে হচ্ছে, কালকে কলকাতায় হবে। তো এগুলো কিন্তু বিজ্ঞানের একটা বিরাট বড় অবদান, যে গর্ভাবস্থায় এই চিকিৎসাগুলো করা সম্ভব এবং করে বেবিটাকে ভালো রাখা সম্ভব। আরএসভি হেলথ কেয়ার ব্যারাকপুরের বুকে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা প্রদান করছে, যা ব্যারাকপুরের বুকে প্রথম। এখানে রয়েছে মাল্টি স্পেশালিটি হেলথ ক্লিনিক, রয়েছে অ্যাডভান্স প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, আধুনিক প্রযুক্তির যন্ত্রের দ্বারা শরীর পরীক্ষা, ইএমজি, এনসিভি, ইভি, ইইজি, এছাড়াও রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স রে, 4D কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, এছাড়াও রয়েছে ডে কেয়ার সার্ভিস। এক্স রে করার জন্য রয়েছে এখানে সবচেয়ে উন্নত মানের আধুনিক যন্ত্র, রয়েছেন একাধিক বিশিষ্ট রেডিওলজিস্ট। বিভিন্ন ধরনের পরীক্ষা যত্ন ও তৎপরতার সঙ্গে এই আরএসভি হেলথ কেয়ারে করা হয়। বিখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রণব কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে গড়ে উঠেছে এই আধুনিক আরএসভি হেলথ কেয়ার। এখানে রয়েছে নিজস্ব ফার্মাসি। এখানে বিভিন্ন রোগের একাধিক বিশিষ্ট চিকিৎসক দেখানোর সুযোগ রয়েছে। আপনার কাছেই রয়েছে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা। ঠিকানা 4022/1 SMP সরণি, আদ্ভিক হাইটস, 3rd ফ্লোর, ওল্ড দেবশ্রী সিনেমা হল, ব্যারাকপুর, পিন 700120। বুকিং ও অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 9147049552, 9147049551।